দর্শক দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে দেশ টিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ টিভির ফ্রাইডে নাইট স্পেশাল শো স্টার লাউঞ্জে। সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক, যে স্টারকে নিয়ে আমরা আজকে স্টার লাউঞ্জ সাজিয়েছি, তিনি ক্যামেরার পেছনেও কাজ করেন, ক্যামেরার সামনেও কাজ করেন। ক্যামেরার পেছনে তিনি কাজ করছেন 2002 সাল থেকে। 6 শতাধিক বিজ্ঞাপন তিনি নির্মাণ করেছেন নাটক, নির্মাণ করেছেন চলচ্চিত্র চক্কর 302। আর ক্যামেরার সামনের বিষয়টা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, তিনি সবার পছন্দের অভিনয় শিল্পী, তার অভিনয়ে সবাই মুগ্ধ হয়। আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী এবং নির্মাতা শরাফ আহমেদ জীবন। ওয়েলকাম টু স্টার লাউঞ্জ, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। আমি কিন্তু স্টার না, এটা বললে আমি খুব বিব্রত বোধ করি। তাই নাকি? এটা কেমন যেন লাগে, কি আরেকজন কি বলছে নাকি? সামনে পেছনে সবকিছু মাতিয়ে রেখেছেন। কখনো চিত্রনায়িকা বুবলির সাথে আমরা নাচতে দেখছি, আর আপনি যদি বলেন যে আপনি স্টার না, সেটাকে আমরা বিনয় হিসেবেই ধরে। আচ্ছা, শুরুতে একটু জানতে চাই, কোন ডেজিগনেশনটা আপনার পছন্দের? অভিনয় শিল্পী শরাফ আহমেদ জীবন নাকি নির্মাতা শরাফ আহমেদ জীবন? ডেফিনেটলি নির্মাতা, কারণ আমি এটাই হতে চেয়েছিলাম। সো এটাই। 2002 সাল থেকে আপনি আমাদের সবার পছন্দের নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন, এবং তারপরে আসলে অভিনয়ে আসা দুটো মাধ্যমের কথা যদি বলি। না, ও তারপরে অভিনয়ে আসা না, মানে অভিনয়ে আসা অনেক পরে। হ্যাঁ, মানে ওনার সাথে সহকারী হিসেবে আমি 6 বছর তো হবেই মিনিমাম। তারপর আমি নিজে নির্মাণ শুরু করলাম ফিকশন দিয়ে, মানে নাটক দিয়ে। তো এরপর আমি বেশ কিছুদিন নাটক করার পরে, মানানোর পরে মনে হলো যে না, এই জায়গাটা আমার জন্য ঠিকঠাক হচ্ছে না। মানে এখনকার মতো ছিল না সিচুয়েশনগুলো, তখন ছিল শুধুমাত্র টেলিভিশন, এবং টেলিভিশনের একটা প্রিভিউ কমিটি থাকতো, ওনাদের উপরে আমাদের ভাগ্য নির্ধারণ হতো। ওনার প্রিভিউ কমিটি যদি বলতেন যে এটা ভালো, এর চলবে, তাহলে হয়তো। তারপর আমি কি করলাম, তখন অনেকেই বিজ্ঞাপন নির্মাণ, আমার বসে বিজ্ঞাপন নির্মাণ শুরু করে দিলেন, এবং ওটাতে একটু পয়সাও ছিল। তো আমাদের তো গ্রাম থেকে আসা মানুষ, শহরে তো আসলে স্থায়িত্ব বলে কোনো কিছু নাই, তো সারভাইভ তো করতে হবে। বিজ্ঞাপনের কাজ শুরু করলাম 2008-এর দিকে। আমি ছোট করে শুরু করলাম, তখন ফিকশনও করতাম, বিজ্ঞাপনও করতাম। 10 থেকে একদম পুরোপুরি বিজ্ঞাপনের মানুষ হয়ে গেলাম আর কি। এরপর আমি চলচ্চিত্র, ওয়েব ফিল্ম, নানান কিছু। এর মধ্যেই কোভিড আসলো। কোভিডের সময় আমি একটু ফাঁকা সময়ও ছিল, একটু বেকারও ছিলাম। তো আমি প্রপোজ করলো, অ্যাক্টিংয়ে ঢুকে গেলাম। মানুষে চিনে ফেললো, আপনি স্টার উপাধি দিয়ে দিলেন। এখন আমি বসে আড্ডা দিচ্ছি, টক শো করছি। আচ্ছা, এই যে কাজল আরিফিন অমির কথা যেহেতু চলে এলো, ব্যাচেলার পয়েন্টের বোরহান চরিত্রটি সবার খুব পছন্দের, কিন্তু আমরা ব্যাচেলার পয়েন্টের বোরহানকে দেখতে পাচ্ছি না, কেন? এইটা আসলে ডিরেক্টর ভালো বলতে পারবে। আসলে আমি আমাকে বললো, ভাই এটা করতে হবে। আমি প্রথম দিন শুটিং করলাম এবং বুঝলাম আমাকে দিয়ে শুটিংটা হবে না। ওকে দিয়ে আমি বললাম যে ভাই, তোমার একদিনে তো অনেক টাকা খরচ হয়ে গেছে, আমি বুঝতে পারলাম, তুমি আমাকে বাদ দাও। বলতে আমি খুব পচা করছিলাম, মানে ব্যাচেলার পয়েন্টের প্রথম দিনের শুটিং এ। আচ্ছা, এবং আমি ওকে বলছি যে আমাকে বাদ দাও। ও আমাকে খুব এনকারেজ করছে। ওখানে কোনো দ্বন্দ্ব হয়নি নিজের মধ্যে? সবসময় তো ক্যামেরার পেছনে ছিলেন, ক্যামেরার সামনে যখন দাঁড়ালেন? ক্যামেরা পিছনে থাকলে আমি ক্যামেরার সামনেও টুকিটাকি কাজ করতাম। আমি অনেক বিজ্ঞাপনের মডেল হয়েছি। সো ওই জায়গাটা ঠিক ছিল, ওই জায়গাটাতে কোনো ওই জায়গার কোনো মানে ক্যামেরা শাইনেসটা ছিল না। কিন্তু প্রবলেম ছিল যে সিঙ্ক হওয়া। ওরা যেহেতু সেট আপ ছিল অনেকেই, চাষি ভাই, পলাশ, শিমুল, মার্জিক ভাই, ওরা তো 2-3টা সিজন অলরেডি করে ফেলছিল। তো ওই জায়গা থেকে আমি তো একদম নিউ কামার, সামহাও সিঙ্ক হচ্ছিল না, মনে হচ্ছিল যে হচ্ছিল না। তো আমি এনকারেজ করলো, এই তারপরে হয়ে যাওয়া। তারপরে বোরহান সবার পছন্দ হয়ে গেল, কিন্তু এখন বোরহানকে দেখতে পাচ্ছি না, সেটা আপনি বলছেন যে পুরোটাই পরিচালকের উপরে। দ্যাটস রাইট। লাবু কমিশনারের গল্প একটু যেতে চাই, ফিমেল, সেখানেও আপনাকে পাচ্ছি না। ও তো আর করে নাই। সোশ্যাল মিডিয়ায় এখন আপনি বেশ অনিয়মিত বলা যায়, কি কারণে? কোকের বিজ্ঞাপনটা করার পরে তো একটা বড় সড়ো একটা কন্ট্রোভার্সি তৈরি হলো। তখন কাছের মানুষ, আপনজন যারা অ্যাপ্রিসিয়েট করে, তাদেরও একটা চরিত্র দেখতে পেলাম। কারা আপনার সাথে কি ব্যবহার? মানে সব মানুষ। আমি ওই সময় দেখছি যে সব মাস্কিং বলা লোকজন, তো আর ভাল লাগে নাই। এরপরে আমি, আমার একটা প্রোফাইল আছে, একটা পেজ আছে, আর একটা ছেলে দেখে। সো আমি একদমই, আমার কাছে মনে হচ্ছে যে ইফ আই ডু মাই জব প্রপারলি, তাহলে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার ওই প্রমোশন আসলে দরকার হয় না, ইভেন হচ্ছেও না। আমি আমার মতো করে কাজ অ্যাক্টিং করে যাচ্ছি, আমি আমার মতো করে বিজ্ঞাপন করে যাচ্ছি। লজিক্যাল গ্রাউন্ড থেকে যদি আমি বলি যে খুব বেশি দিন তো আর বাঁচবো না। সো এই অন্য অনেক বিষয়, অন্য
অন্য অনেক কিছু অ্যাংজাইটি মাথায় নিয়ে চলার তো দরকার নাই, বরং আমি আমার নিজের মতো করে কাজে ফোকাস করে যতদিন থাকতে পারবো সেটাই মনে হয় বেটার। অনেক সময় নষ্ট হয়, আমি একটু অলস প্রকৃতির, তো একবার ফেসবুক ঢুকলে আর বেরোতে পারি না। আমি এখন ফুললি একটু মানে কাজে একটু কনসেন্ট্রেট করতে চাই আর কি, সব দিক থেকে। আচ্ছা, কোকের বিজ্ঞাপন যখন নির্মাণ করলেন অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয় তৈরি হলো আমরা দেখলাম, এবং আপনি যেটা বলছিলেন যে আপনি একা হয়ে গেলেন, অনেক আপন মানুষকেও চিনলেন, হুমকি পেয়েছেন কোনো? বিষয়টা এমন ছিল যে একটা জোয়ারের মতো আর কি, যে মানে একটা সাবজেক্ট পেলেই হলো আর কি, যে একটা তখন ছিল এটা একটা সাবজেক্ট, একটা ইস্যু, তো ইস্যুটা নিয়ে সবাই কথা বলছে। একা হয়ে গেলাম মানে কি, যে আমার প্রফেশনাল গ্রাউন্ড থেকে দেখেন তো আমি তো কী, আমার অপরাধটা কি, আমি কোকের বিজ্ঞাপন করছি, ওটা আমি ডিরেক্ট করছি, ওটাতে আমি অ্যাক্টিং করছি, এই তো অপরাধ। তো কোক তো একটা প্রোডাক্ট, যেটা তো ব্র্যান্ড না, আমি কোথাও এটা নিয়ে কথা বলি নেই, মানে জিনিসটা ওই রকম আর কি। তো ওই ইস্যুতে ওইটা নিয়ে আমি কনফেস করতে যাচ্ছি না, কোক প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমার পয়েন্টটা ছিল এটা, যে যারা এটা নিয়ে কথা বলতে পারতো, যে সত্যিটা বলতে পারতো বা পাশে দাঁড়াতে পারতো, সেই সব মানুষও একটা কথাও বলে নাই। ইভেন দ্যাট পাশে থাকা মানে কি, সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারতো। আমি একটা ছোট্ট স্টেটমেন্ট দিয়েছিলাম যে ভাই এটা তো আমার একটা প্রফেশনাল ওয়ার্ক, আমি তো মানে আমি তো কোনো অপরাধ করি নাই, এরকম একটা ছিলাম। ওইটাতে 18 মিনিটে 22,000 গালি আসছিল। আমাকে অনেকেই বলছে যে ভাই আপনি আপনি ডিঅ্যাক্টিভেট হয়ে যান। আমি বলছি না, এটা আমি এটা ডিজার্ভ করি, এবং তারাও এটা তাদের রাইটস আছে আমাকে গালি দেওয়ার। আচ্ছা, নির্মাতা এবং অভিনয় শিল্পী শরাফ আহমেদের জীবন ওই কোকের বিজ্ঞাপন নির্মাণের পর কি ভয় পেয়েছিল? না, আমি একদমই ভয় পাইনি। মানে ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, কিছু বিষয় নিয়ে একটু মন খারাপ হয়েছে, মানে বিজ্ঞাপনটাই তো ঘুরছি। আপনার জায়গা থেকে যে আপনি স্বচ্ছ এবং সেটা আপনি বলেছেন, আমি তো একজন প্রফেশনাল মানুষ, তাই না? তো আমি তো, আমাকে টাকা দেওয়া হয়েছে, এটা করছে। যদি ক্রিয়েটিভে কোনো ঝামেলা থাকে তাহলে তো এটার উপরে লোকজন আছে, বা প্রোডাক্টের মালিক তো আমি না, তাহলে তো ওই মূল জায়গায় ধরা দরকার। একটি ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, ব্রেকের পর আরো গল্প হবে। দর্শক, আপনারা দেখছেন স্টার লাউঞ্জ। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন স্টার লাউঞ্জ। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আমার সঙ্গে আছেন নির্মাতা এবং অভিনয় শিল্পী শরাফ আহমেদের জীবন। ওয়েলকাম ব্যাক। শুনছিলাম আপনি খামার করেছেন ময়মনসিংহে, মাছ ধরতে ভালো। হ্যাঁ, এইটা ঠিক ফার্ম না, মানে আমাদের পারিবারিক, আমি কৃষক পরিবারের ছেলে, আমার বাবা একজন কৃষক ছিলেন, আমার পরিবারের সবাই কৃষক। আচ্ছা, তো আমরা নিজেরা আমাদের পুকুর, মাছ, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো। আর আমি মাছ ধরতে খুব পছন্দ করি, এই জন্য একটা আপনারা পুকুরে কি ঘন্টার পর ঘন্টা বসে বসে মাছ আমি ধরেন? ঘন্টা না, আপনি দিনের পর দিন। সো আমি যখন মাছ ধরতে যাই টিকেটে, এটাকে বলে অ্যাঙ্কিং, যেটা বলে আর কি, যে এটা খেলা বলে ওটাকে আর কি। তো ওইখানে যখন যাই অন্যদের পুকুরে, তখন 2 দিনের থাকে, আমি 2 দিনই বসে থাকি এবং ঘুমাই না একদম। এই ফ্যাসিনেশনটা কিভাবে তৈরি হয়েছে? এটা ছোটবেলা থেকে আমি মাছ ধরা পছন্দ করি, একদিন তো থাকে না, মাছ ধরা পছন্দ করি, ফুটবল খেলতে পছন্দ করি। জীবনে ধরা সব থেকে বড় মাছ কত কেজি ওজনের ছিল? 15 কেজি 100 গ্রাম। আমার একটা পুকুর আছে, যে পুকুরটার মধ্যে আমরা মাছ রাখি আর কি। আমরা তো হ্যাচারিও করি, মানে রেনুটাও করি আর কি। তো ওটা বোট মাছ বলে আর কি এটাকে, আমি জানি না ভালো শব্দ কি বা সায়েন্টিফিক ওয়ার্ডটা কি এটা। তো ওইটাতে আমি মাছ ধরা, আমার মাছ দরকার নাই, আমি বাড়িতে গেলে ইউজুয়ালি বিলের মাছ কিনে খাই, কিন্তু ওটাতে আমি মাছ ধরি আবার ছাড়ি। এটা সকালে উঠেই কাজ হলো মাছ ধরা আর ছাড়া। মাছ ধরে আবার ছেড়ে হ্যাঁ, দেন। ছেড়ে দিই, মানে এটা ভালো লাগে। প্রসেসটার মধ্য দিয়ে যেতে আপনার হ্যাঁ, ভালো এটা লাগে। ভালো লাগে, আমার that's it। ভালো আচ্ছা, লাগে। মোস্তফা সরওয়ার ফারুকী, যাকে আপনি বস ডাকেন, আপনার জীবনের আমি ভুল না করলে অনেকটা অংশ জুড়ে তিনি রয়েছেন। Yeah. তাকে নিয়ে কি বলবেন? আজকে আপনার সামনে বসে কথা বলছি, এই জায়গাটার তো ফাদার মাদার উনি আসলে। সো আই লাভ হিম ভেরি মাচ অ্যান্ড হি ইজ এ ভেরি নাইস গাই। পৃথিবীর সমস্ত মানুষ যদি তার এগেনস্টে চলে যায়, তাহলে যদি একজনও থাকে তার পক্ষে, তাহলে আমি হাত উঠাবো যে আই এম উইথ ইউ বস। এই আচ্ছা, এই যে মোস্তফা সরওয়ার ফারুকীকে নিয়ে এত বিতর্ক আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, আপনি কিভাবে বিষয়টিকে ব্যাখ্যা করবেন? আমি দেখিই না একদম, আচ্ছা, আমি একদমই দেখি না। এই তো জন্য নিশ্চয়ই জানেন যে বিতর্ক হ্যাঁ, এইগুলো হচ্ছে। কথাবার্তা বলছি। আমি তো ওই যে আগেই বললাম, আর যে পৃথিবীর অর্ধেক পৃথিবীর মানুষ যদি তার বিপক্ষে চলে যায়, তাহলেও আমি বলবো যে আমি আপনার পাশে আছি, বিকজ আমার সাথে তার সম্পর্ক তো ওইটা না। ধরেন পৃথিবীর প্রতিটা মানুষই পলিটিক্যাল, সে পলিটিক্স করুক আর না করুক, এটা তার একটা পলিটিক্যাল ভিউ। উনি একজন আলাদা মানুষ, আমি কোকের বিজ্ঞাপন করছি, আমি একটা আলাদা মানুষ। এই জন্য একটা গ্রুপ আমাকে বলছে হ্যাঁ আপনি কেন ওইটা করলেন। সো উনি ওনার রাজনীতি করবে কি করবে না, কোন মতাদর্শ উনি বেছে নেবেন কি নেবেন না, এটা ওনার একান্তই পার্সোনাল ব্যাপার। আমার সাথে তার সম্পর্ক বা লেনদেন হচ্ছে ক্রিয়েটিভ কাজের।
যে আমি আমার সমস্ত বিশ্বাস, সমস্ত চিন্তা, সমস্ত সময়, সমস্ত স্বপ্ন তার কাছে সমর্পণ করছি যে আমি এখানে গেলে আমি কিছু শিখতে পারবো। সো আমি তো এটাই, কিয়ামত পর্যন্ত তো আমার এটাই রাখা উচিত, তাই না? মোস্তফা সরোয়ার ফারুকী অস্ট্রেলিয়ায় চলে গেছেন, এই বিষয়টি নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে। আপনি কিছু জানেন বা এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? 2002 সাল থেকে ওনার ভাই থাকেন। এখন অস্ট্রেলিয়াতে উনি যখন এই আমাদের যখন এই ইসে চলতেছিল 5ই আগস্টের আগে, তখনও তো উনি অস্ট্রেলিয়া ছিলেন। এবং আপনি হয়তো জানেন কি না জানি না, উনি একটা বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল। এরপর থেকে উনি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন, তো ট্রিটমেন্ট অস্ট্রেলিয়াতে করেন। এখন পার্মানেন্টলি গেছেন নাকি এটা তো। আচ্ছা, অস্ট্রেলিয়ায় উনি কি কারণে যাতায়াত করেন তাহলে? ওনার ভাইয়ের ভাই জন্য থাকে, ওনার এবং ফ্যামিলি 2 treatment ভাই থাকেন related অস্ট্রেলিয়া। কোনো ব্যাপার আছে? ওনার 2 ভাই থাকে অস্ট্রেলিয়া। আমি যতদূর জানি আর কি, যে এখন ওইটার জন্য নাকি উনি যদি সেটেল হচ্ছে ওইখানে, এটা আমি তো জানি না। যদি সেটেল হন উনি, অসুবিধা কি? আচ্ছা, আপনার জীবনটা যদি আমরা দেখি, আজকে যে অবস্থান সেটা আসলে একদিনে তৈরি হয়নি। এই অভিনয় শিল্পী এবং এই নির্মাতা শরাফ আহমেদ জীবনের বাঁকে বাঁকে বাধাগ্রস্ত হয়েছে, অনেক বাধা এসেছে। যদি একটু স্ট্রাগলিং পয়েন্টগুলোতে যাই, যে কোন স্ট্রাগলগুলোর কথা খুব বেশি মনে পড়ে? সরফ ফারুকীর সাথে কাজ করার আগের যে সময়টা ছিল, আমার এক ধরনের ফ্যান্টাসি লাইফ, ড্রিম দেখতাম। ঠিক আছে, তো যখন আমি ওনার সাথে কাজ শুরু করলাম, তখন থেকে নির্মাতা হওয়ার আগ পর্যন্ত ওই সময়টা ছিল আমার লাইফের বেস্ট টাইম। আমাদের ছবিয়াল ভাই ব্রাদার যেটাকে বলি, ওই সময়টা আমরা খুব সুন্দর সময় কাটাইছি। মানে সুন্দর মানে কি, সুন্দর 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 এরকম আর কি। আচ্ছা, কে কে ছিল তখন আপনাদের এই তখন সার্কেলটাতে? সিনিয়রদের মধ্যে আমাদের সবচেয়ে সিনিয়র উনি তোজু ভাই, আলিফিদ আকরাম তোজু। তারপরে হলো মার্জুক ভাই, সিকিউয়ালি। তো ওনাদের দায়িত্ব একটু কমে গিয়ে আমি আর সুজন যখন, আর আশুতোষ সুজন যখন আসলাম, তো আনঅফিসিয়ালি আমি অনেক দায়িত্ব নিতাম। আনঅফিসিয়ালি আমি চিফ এডির দায়িত্ব পালন করতাম আর কি, ম্যানেজমেন্টটাও দেখতাম। আর আমি যেহেতু একটু চটপটা ছিলাম, হ্যাঁ, তো ওইগুলো এই কারণে আমাকে একটু বেশি দায়িত্ব দিত। এরপরে রনি ফামি ঢুকলো, আদনান ঢুকলো, আশফাক ঢুকলো, আমাদের সাধু ঢুকলো, রোমেলও কিছুদিন কাজ করছে। তারপরে ইসেও কাজ করছে, এলিয়েন সোহাগ। এই যে আপনার হয়তো চিনে, ওরা আলাদা একটা পরিচয় আছে, এটা বললে ভাল লাগে যে এলিয়েন সোহাগ আমাদের বন্ধু, মারমেডের যে ওনার এলিয়েন সোহাগ, ও আমাদের সাথে অ্যাসিস্ট করছে। আমাদের রাজীব নামে একটা ছেলে ছিল, রাজীব আহমেদ, হি ইজ সাচ এ ট্যালেন্টেড গাই, ও ছিল। তো আপনার কার এরকম সাথে খুব বেশি সখ্যতা ছিল? আমার সখ্যতা, আদনান তো একটু আমাদের ছোট ছিল, সো আদনান আমার একটু নেওটা ছিল আর কি। লাইক আমি প্রোডাকশন দেখতে একটা ফোন পাইতাম, আদনান তখন একটা প্রেম করতো, 60 টাকা মিনিট ছিল তখন। ও রাতে আবার ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতো, প্রেম না ঠিক, প্রেম ব্যাপার আর কি। তো ও আমার ওই ফোনটা, প্রোডাকশনের ফোনটা ইউজ করতো আর কি সে, তো যার জন্য আমার সাথে একটু খাতির দিয়ে থাকতো। আর ফামি ছিল আমাদের মধ্যে সবচেয়ে দুষ্ট। থ্যাংক ইউ সো মাচ। জীবনটা অনেক ঘটনাবহুল আপনার, Yeah. আমরা জানি। খুব ভালো থাকবেন, নতুন নতুন কাজে আমাদেরকে মুগ্ধ করবেন, তেমনটাই প্রত্যাশা রইল। আর আশা করছি নতুন চলচ্চিত্র পাবো আপনার কাছ ইনশাল্লাহ। থেকে। দেশ টিভির দর্শকদের জন্য কি বলবেন? সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, জীবন অনেক সুন্দর, হাসি খুশি থাকবেন। কারণ এই জীবন আর দ্বিতীয়বার তো পাওয়া যাবে না। সো যতটুকু সময় পাওয়া যায়, সুন্দর থাকাই জরুরি। জীবনের গল্প আছে বাকি অল্প। আছে বাকি অল্প, রাইট। থ্যাংক ইউ সো মাচ। বিদায় নিয়ে নিচ্ছি আজকের জি। মতো। খুব ভালো থাকবেন thank you. দর্শক। এই ছিল আমাদের আজকের স্টার লাউঞ্জ। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, তবে কথা দিচ্ছি আগামী শুক্রবার আবারও আপনার পছন্দের অন্য এক স্টারকে নিয়ে স্টার লাউঞ্জে হাজির হয়ে যাব। খুব ভালো থাকুন, শুভরাত্রি।